জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের। এবারে থাকছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে গাজা প্রসঙ্গ, কি জবাব দিলেন মামদানি। আরও জানাবো শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া। এদিকে মার্কিন চাপে নতি স্বীকার ভারতের। সব শেষে জানিয়ে দিব ভারত পাকিস্তান সংঘাতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করছে চীন, রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের। গাজার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে ইয়েমেনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেন সরকারের 5 জন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে এক শীর্ষ কূটনীতিক, সামরিক কর্মকর্তা এবং প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্যও রয়েছেন। বৃহস্পতিবার ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার অংশ। জাতিসংঘ ইতিমধ্যে পরিকল্পনাটির অনুমোদনও দিয়েছে, তবে আরব ও মুসলিম দেশগুলোর অনীহার কারণে এর বাস্তবায়নে বড় বাধা তৈরি হয়েছে, কারণ বাহিনীটি ফিলিস্তিনি অস্ত্রধারীদের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়তে পারে। ডেইলি সাবাহ জানিয়েছে ইয়েমেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কর্মকর্তারা জানিয়েছেন যদি অংশগ্রহণও হয় তা হবে প্রধানত প্রতীকী। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে গাজা প্রসঙ্গ, কি জবাব দিলেন মামদানি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে গাজা প্রসঙ্গ, কি জবাব দিলেন মামদানি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্কের মেয়র নবনির্বাচিত জোহরান মামদানির বৈঠক অনেকের প্রত্যাশার বিপরীতে ছিল সৌহার্দ্যপূর্ণ। রাজনৈতিক অবস্থানে ব্যাপক পার্থক্য থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প মামদানির প্রশংসায় উদার ছিলেন। তবে আলোচনার একটি সম্ভাব্য উত্তেজনাকর বিষয় ছিল গাজায় ইসরায়েলের আরোপিত চলমান যুদ্ধ। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে মামদানি স্পষ্টভাবে তার আগের সমালোচনা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পেছনে আর্থিক ও রাজনৈতিকভাবে ভূমিকা রাখছে। গাজা ইস্যুতে স্পষ্ট অবস্থান বজায় রেখে মন্তব্য করে নিউ ইয়র্কের মেয়র। সাংবাদিকদেরকে মামদানি বলেন, আমি বলেছি যে ইসরায়েল সরকার গাজায় গণহত্যা চালাচ্ছে, আমাদের সরকার সেটিকে অর্থায়ন করছে। আল জাজিরার এ প্রতিবেদনে বলা হয় তার এই বক্তব্যের সময় পাশে চুপচাপ বসেছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের ভেতরে গাজায় গণহত্যার অভিযোগে প্রথমবারের মতো প্রকাশ্যে এভাবে উচ্চারিত হলো। যদিও তা বর্তমান প্রশাসনের প্রতিপক্ষের মুখ থেকে এসেছে, তবু তা বিশেষ তাৎপর্য বহন করে। এরপর মামদানি ফিরে যান নিউ ইয়র্কের জীবনযাত্রার ব্যয় সংকটের প্রসঙ্গে। তিনি বলেন, আমি প্রেসিডেন্টকে জানিয়েছি নিউ ইয়র্কের মানুষ চান তাদের করের টাকা তাদেরই কল্যাণে ব্যয় হোক, যাতে তারা ন্যূনতম মর্যাদা সম্পন্ন জীবনযাপন করতে পারে। শেখ হাসিনা রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন। এ ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাম্প্রতিক মৃত্যুদণ্ডাদেশকে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে। পাকিস্তান বলেছে বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়েই এ ধরনের বিষয় মোকাবেলা করতে সক্ষম। তবে এ রায় ঘিরে বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এটা পাকিস্তানের নির্দেশে করা হয়েছে, এটা বাস্তবায়িত হবে না। শেখ হাসিনা প্রগতিশীল, শেখ হাসিনা চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না। এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ভারত। গত সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি সম্পর্কে অবগত আছে। নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে সেই দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। আমরা এ লক্ষ্যে সর্বদা সব অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। মার্কিন চাপের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করল ভারত। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা কমাবে না বলে গো ধরেছিল নয়াদিল্লি। এতে ক্ষিপ্ত হয়ে ভারতের উপর কঠোর শুল্ক আরোপ করে ওয়াশিংটন।
শুরুতে ভারত যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়টি পাত্তা না দিলেও যতদিন গড়ায় ততই তাদের আত্মবিশ্বাসে চির ধরে। এ অবস্থায় দেশটির বিলিনিয়র মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অবশেষে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করে দিয়েছে। রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফট এবং লুকোইলের উপর মার্কিন নিষেধাজ্ঞার পরই ভারতীয় প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের বিষয়টি সামনে আসে। রিলায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে 2026 সালের 21 জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া পণ্য আমদানি সংক্রান্ত বিধিনিষেধগুলোর সঙ্গে পূর্ণ সম্মতি নিশ্চিত করতে এই পরিবর্তন নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করা হয়েছে। এদিকে ভারতীয় এই প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। ভারত পাকিস্তান সংঘাতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করছে চীন। রিপোর্ট। যুক্তরাষ্ট্রের একটি দ্বিদলীয় কমিশন তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, গত মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষকে সুযোগ সন্ধানীভাবে ব্যবহার করে চীন তাদের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা ও প্রচার করেছে। গত মঙ্গলবার প্রকাশিত মার্কিন চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনা এবং ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্প লক্ষ্যের প্রেক্ষাপটে কার্যকর অস্ত্রের অত্যাধুনিকতা পরীক্ষা এবং প্রচারের জন্য 4 দিনের এই সংঘাতকে কাজে লাগিয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতটি ছিল প্রথমবারের মতো চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা, যা বাস্তব যুদ্ধক্ষেত্রে কাজ করেছিল। এগুলোর মধ্যে রয়েছে HQ-9 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং J-10 যুদ্ধ বিমান। এ প্রতিবেদনে বলা হয়েছে, চীন জুন মাসে পাকিস্তানের কাছে 40টি পঞ্চম প্রজন্মের J-35 যুদ্ধ বিমান, KJ-500 বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয়। সংঘর্ষের পরের দিনগুলোতে চীনা দূতাবাসগুলো ভারত পাকিস্তান সংঘর্ষে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের প্রশংসা করেছে এবং অস্ত্র বিক্রি জোরদার করার চেষ্টাও করেছে। মার্কিন রিপোর্টটি কমিটির শুনানি এবং গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মধ্যে জনসাধারণের জন্য উপলব্ধ তথ্য এবং মিডিয়া রিপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তান সংঘর্ষের পর ফরাসি রাফাল যুদ্ধবিমানের মর্যাদাহানি করার জন্য চীন একটি ভুল তথ্য প্রচারণা ও চালিয়েছিল। এ প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি গোয়েন্দা তথ্য অনুসারে চীন তাদের নিজস্ব J-35 বিমানের পক্ষে ফরাসি রাফাল বিক্রি বাধাগ্রস্ত করার জন্য একটি বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে। চীনের অস্ত্র দিয়ে ধ্বংস করা বিমানের ধ্বংসাবশেষের AI ছবি এবং ভিডিও গেমের ছবি প্রচারের জন্য ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, চীনা দূতাবাসের কর্মকর্তারা ইন্দোনেশিয়াকে ইতিমধ্যেই প্রক্রিয়াধীন রাফাল জেট ক্রয় বন্ধ করতে রাজি করিয়েছেন। তবে চীন এই প্রতিবেদনটিকে ভুল তথ্য বলে প্রত্যাখ্যান করছে। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং এক সংবাদ সম্মেলনে রাফাল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে প্রশ্নের জবাব দেন।